আজ এমন একটা সময় ভিডিও করছি যখন আজ মহাপঞ্চমী, প্যান্ডেলে ভিড় শহর কলকাতা এবং শহরতলিতেও বিভিন্ন পুজো মণ্ডপে মানুষজন প্রতিমা এবং পুজো প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছেন। আবার এরই পাশাপাশি শহর কলকাতাতে এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে 12 ঘন্টার প্রতীকী অনশন পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন চিকিৎসকরা। জুনিয়র সিনিয়র দুতরফের চিকিৎসকরাই সেই, অর্থাৎ জুনিয়র সিনিয়র বলে নয়, চিকিৎসকরা মিছিল করেছেন এবং আরজি করের নির্যাতিতার পরিবার তারাও আবার তাদের বাড়ির সামনেতেই অবস্থানে বসেছেন। আর সেই সময়ে দাঁড়িয়ে এই ভিডিও করছি এবং শুরুতেই বলে রাখি, এই ভিডিও থেকে কোনোভাবেই মনে করবেন না যে আরজি করে যা ঘটেছে সেটাকে আমি সমর্থন করছি বা কিছু। নিঃসন্দেহে সেই ঘটনার একেবারে শুরুর দিন থেকে সমালোচনা করে এসেছি। মর্মান্তিক এই ঘটনা, দোষীর সবচেয়ে বড় সাজা হওয়া উচিত, এটাই আমিও মনে করি। কিন্তু এই ঘটনাকে ঘিরে বেশ কিছু তথ্য এদিক ওদিক হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নানান রকম তথ্য দেওয়ার চেষ্টা করেছেন কেউ, যার মধ্যে কয়েকজন চিকিৎসকও জড়িত, যেটা কোথাও গিয়ে মিসলিডিং হয়েছে। পাবলিককে, সাধারণ মানুষকে মিসলিড করা হয়েছে, তাদেরকে অন্য পথে পরিচালিত করেছে। এদিকে আজকে আমরা আরজি কর হাসপাতালে দেখেছি, কলকাতা মেডিকেল কলেজ তারাও বলেছে, এসএসকেএমও বলছে, সিনিয়র চিকিৎসকরা তারা প্রতীকী গণ ইস্তফা দিচ্ছেন। আরজি করে 50-এর বেশি চিকিৎসক তারা প্রতীকী ইস্তফা দিয়েছেন। এই গণ ইস্তফা নিঃসন্দেহে শাসক তারাও এই বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন। বৈঠক করেছেন মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবের সঙ্গে। মূলত চিকিৎসকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার। এর পাশাপাশি চিকিৎসকদের যে দাবি, জুনিয়র চিকিৎসকদের যে 10 দফা দাবি, সেই দাবি নিয়েও আলোচনা হয়েছে কত দ্রুত সে সমস্ত কাজ করা যায়। গতকালও আমি একটি ভিডিও করেছিলাম চার্জশিট নিয়ে, কারণ সোমবার দিনই শিয়ালদা কোর্টে এই আরজি কর কাণ্ডের 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে এবং আজকে সিবিআই কিন্তু এই চার্জশিট অভিযুক্ত সঞ্জয় রায় হাতেও তুলে দিয়েছে। এই চার্জশিটে 45 পাতার এই চার্জশিট, এখন মোটামুটি এটা কনফার্ম হয়ে গেছে। গতকাল আমি নিজেও একটু সন্দিহান ছিলাম যে 45 পাতা না 112 পাতা, কারণ এই সমস্ত তথ্যগুলো আসছিল, পুরোপুরি তথ্য আসেনি। এবং বেশ কিছু তথ্য যে বলছিলাম যে মিসলিড করা হয়েছে পাবলিককে, যে কারণে সাধারণ মানুষ অনেক বেশি করে ক্ষুব্ধ কলকাতা পুলিশের ওপরে। কলকাতা পুলিশ কমিশনারকেও বদল করা হয়েছে। আমার মনে পড়ছে 14ই আগস্ট তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এই 14ই আগস্টে কিন্তু রাত দখল কর্মসূচি হয় প্রথম, স্বাধীনতা দিবসের আগের দিন। সেদিনকেই কলকাতা পুলিশের থেকে তদন্তভার যায় সিবিআই এর হাতে। সেদিনকেই ওই যখন আরজি কর হাসপাতালে ভাঙচুর চালানো হলো, এই রাত দখল কর্মসূচির মাঝখানেই, তখনই কিন্তু বিনীত গোয়েল বলেছিলেন যে, তিনি অবশ্য মিডিয়াকে দায়ী করেছিলেন, এক শ্রেণীর মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বক্তব্য, তিনি ক্ষুব্ধ ছিলেন। পরবর্তীতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে তাকে সরে যেতে হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হয়েছেন এখন মনোজ ভার্মা, এবং মনোজ ভার্মার কাঁধে নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। এক তো এই পুজোর নিরাপত্তা সামলানো, প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন এই সময় ঠাকুর দেখতে, শহর কলকাতার মানুষ তো রয়েছেন, শহরতলির মানুষ, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন, তারা অবস্থানে বসেছেন ধর্মতলাতে, এই সমস্ত বিষয়গুলোও রয়েছে। এরই মধ্যে চার্জশিট সেটি প্রকাশ্যে এসেছে। তাতে বেশ কিছু বিষয় উল্লেখযোগ্য, যা এতদিন রটানো হচ্ছিল যে এই নির্যাতিতাকে অনেকজন মিলে বা গণধর্ষণের শিকার হয়তো হয়েছেন, তার খুন ধর্ষণের সঙ্গে অনেকজন জড়িত থাকতে পারেন, কোনো একজন নয়। কিন্তু সিবিআই চার্জশিট কিন্তু সেটা বলছে না। সিবিআই যেটা বলছে, এরকম বেশ কিছু প্রমাণ বা সিবিআই চার্জশিটে যা রয়েছে তা তো তারা তথ্যগুলো পেয়েছে, তদন্ত করে পেয়েছে, এবং একাধিক বিষয়ে তারা উল্লেখ করেছে এই 58 দিনের যে তদন্ত চালিয়ে। এক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায়কেই এখনও পর্যন্ত মূল অভিযুক্ত বলা হচ্ছে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ হলে অতিরিক্ত চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই। এক্ষেত্রে বলি, এক এক করে যদি বলি, সিসিটিভি ফুটেজ
দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে এই আরজিকর হাসপাতালে ভোর রাতে ঢুকতে গত 9ই অগস্ট, এবং সিবিআইও কিন্তু তার চার্জশিটে সেটাই বলছে, এবং সেটাই মূল ঘটনাস্থল অর্থাৎ ওই সেমিনার হল। 2, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যে ওই রাতে আরজিকরে ছিলেন তার মোবাইল ফোনের যে লোকেশন সেটার থেকেও প্রমাণ মিলেছে বলে সিবিআই জানিয়েছে। 3, ময়নাতদন্তের সময় নির্যাতিতার দেহ থেকে সঞ্জয়ের ডিএনএ পাওয়া গেছে। অনেকেই বারবার করে বোঝানোর চেষ্টা করছিলেন যে এই ময়নাতদন্ত কোথাও গিয়ে কারচুপি করা হয়েছে, সঠিকভাবে ময়নাতদন্ত হয়নি। কিন্তু এক্ষেত্রে সিবিআই যে ক্রস চেক করেছে এইমসের মাধ্যমে, এইমসে পাঠানো হয়েছিল সেই রিপোর্ট, ভিডিওগ্রাফি, সমস্ত কিছু দেখে তারাও কিন্তু বলেছে যে না, ময়নাতদন্ত ঠিকঠাকই আছে, যে ভিডিওগ্রাফি হয়েছে তাও ঠিকঠাকই আছে। 4, ধৃতের প্যান্ট এবং জুতো থেকে নির্যাতিতার রক্তের দাগ মিলেছে। ধৃত মানে এক্ষেত্রে সঞ্জয় রায়। ঘটনাস্থলে ছোট চুল পাওয়া গেছে, যেটা অভিযুক্তেরই চুল, অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের চুল বলে মনে করা হচ্ছে। একটি ব্লুটুথ ইয়ারফোন পাওয়া গেছিল। মূলত এই ব্লুটুথ ইয়ারফোন থেকেই কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সেটা পাওয়া গেছে। সিবিআইও সেটাই বলেছে, কারণ সিবিআইয়ের হাতে সেই তথ্য তো তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এই যখন ধর্ষণ করা হয় সেই মুহূর্তটায় সঞ্জয়ের শরীরে বেশ কিছু, তারপরে তার যে মেডিকেল করা হয়েছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন পাওয়া গেছে। সেটা ওই নির্যাতিতার, তার যে প্রতিরোধ তিনি করেছিলেন, প্রাণপণ তো সেও বাঁচতে চেয়েছিল, তারই এটাও বলা হয়েছে, তার প্রমাণ পেয়েছে সিবিআই। অনেকেই বলতে চাইছিলেন যে সঞ্জয় রায় তিনি সঙ্গমে সক্ষম নয়, কিন্তু সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে যে সঞ্জয় রায় সঙ্গমে অক্ষম নন তিনি। সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে যে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাস এবং কুর্তি থেকে স্পষ্ট সেগুলি টেনে হিঁচড়েই ছেঁড়া হয়েছিল। সিবিআই চার্জশিটে জানিয়েছে ঘটনাস্থল থেকে যে বীর্য এবং লালারস পাওয়া গেছে তাও, তার যে ডিএনএ টেস্ট করা হয়েছিল সেটাও এই সিভিক ভলেন্টিয়ারই। ফলত এই চার্জশিটের বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়, যা থেকে কিন্তু একটা বিষয় প্রমাণ হচ্ছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্ত সঠিক পথেই এগোচ্ছিল। কার্যত কলকাতা পুলিশের তদন্তের ওপরেই শিলমোহর দিয়েছে সিবিআই। আমার প্রশ্ন, তাহলে সিবিআই 58 দিন ধরে কি করলো? এর বাইরে তারা কেন তথ্য পেল না? আমার প্রশ্ন হলো, তাহলে সিবিআই এই 58 দিন ধরে কি করলো? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে তো সিবিআই কোনো তদন্ত করেনি। সিবিআই কিন্তু তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ করেছে। প্রায় 200 জনের বয়ান, 200 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 51 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, বা এরকম কিছু তথ্য তারা দিচ্ছিল। অর্থাৎ বহু মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আর এর পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সেটা সিবিআই বলেছে। এখন সেটাও তদন্ত সাপেক্ষ বলছেই তারা। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা কেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করলো, কেন এফআইআর নিতে দেরি করলো, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। তারপর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে। কিন্তু আপাতত যে চার্জশিটের যে বিষয়গুলো, উল্লেখযোগ্য বিষয় যেগুলো পাওয়া গেছে, তাতে কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া যেদিকে এগোচ্ছিল, সিবিআই কার্যত সেই তদন্ত প্রক্রিয়াতেই শিলমোহর দিয়ে দিয়েছে। এবং এই যে বারবার করে বলা হচ্ছিল না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তি বলছিলেন ময়নাতদন্ত ভুলভাবে হয়েছে, বা কিছু তথ্য লোকানো হচ্ছে, একজন নয় অনেকজন মিলে ধর্ষণ করেছে, গণধর্ষণ হয়েছে, নানান রকম বিষয়। ফলত বিষয়গুলো গুলিয়ে যাচ্ছিল, মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। কিন্তু সিবিআই চার্জশিট প্রকাশ্যে আসার পরে বোধহয় যারা এই কথাগুলো বলছিলেন তারা কিছুটা বুঝতে পারবেন যে বিষয়গুলো আদপে তেমন নয়। হ্যাঁ, অনেক কিছু হয়তো রয়েছে, থ্রেট কালচার থেকে শুরু করে নিরাপত্তাহীনতা চিকিৎসকরা যেটা ভুগছেন, কিংবা কোনো ষড়যন্ত্র, বড় কোনো ষড়যন্ত্র থাকতেই পারে এই ঘটনায়। সেটা তদন্ত তো সিবিআই করছে, ইডিও করছে, আর্থিক দুর্নীতি তদন্ত। ফলত সেই বিষয়গুলোর সঙ্গে আদপে এই বিষয়টা জড়িত কিনা, বা সেইটা সিবিআই পরবর্তীতে তদন্ত করে আরও দেখবে। কিন্তু এখনও পর্যন্ত যে মিসকনসেপশন তৈরি করা হচ্ছিল, সেই মিসকনসেপশনগুলো কিন্তু ক্লিয়ার হবে আই থিঙ্ক
এই চার্জশিটের বিষয়গুলো জানার পরে ফলত মানুষকে আমি রিকোয়েস্ট করব আরও অনেক কিছু জানার পর তারপর আপনারা কমেন্ট করবেন অতি অবশ্যই। সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্ট হয়েছে, ফলত প্রচুর মানুষ বিভ্রান্ত হয়েছে। তদন্ত হয়তো তাতে এফেক্ট হয়েছে, নানান রকম মনোভাব তৈরি হয়েছে কারো প্রতি। তো সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাই তদন্ত করেছে, বিচার প্রক্রিয়া কার্যত সেরে ফেলেছেন, কিন্তু বিষয়টা তা নয়। সিবিআই তারা তদন্ত করেছে। এখন সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কারণ একাধিক ক্ষেত্রেই সিবিআই তদন্ত প্রশ্ন ওঠে। তাহলে তো এই ক্ষেত্রেও হয়তো থাকতে পারে আগামী দিনে, দেখা যাক এখন আগামী দিন কি হয়। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে কী ধরনের চার্জশিট পেশ হয়, তারা ঘটনার সঙ্গে কীভাবে যুক্ত, সেটা সিবিআই কীভাবে দেখায় দেখা যাক। কিন্তু আপাতত এই ঘটনায় কিন্তু প্রমাণ যে ময়নাতদন্তে কোনো ধরনের কারচুপি হয়নি। ধর্ষণ করেছেন এই সঞ্জয় রায় এবং তিনিই খুন করেছেন ওই নির্যাতিতাকে, জুনিয়র চিকিৎসককে। এটা সিবিআই চার্জশিট অন্তত বলা হচ্ছে। এখন সেটা মানা হবে নাকি কী হবে সেটা তো পরবর্তীতে দেখা যাক। সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে কী বলে যখন সিবিআই সেখানে রিপোর্ট পেশ করবে। তো আপনাদের আবার অনুরোধ করব, এই পুজোতেও যে পুজো কাটান, পুজো উৎসব আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভুলভাল তথ্য ছড়ানোর আগে 4 বার 5 বার করে ভাবুন। সেখান থেকে যা তথ্য পেলাম আর দিয়ে দিলাম ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, প্লিজ দয়া করে করবেন না। আপনিও বিপদে পড়বেন, অন্য লোককেও বিপদে ফেলা হচ্ছে কিন্তু এর ফলে। দয়া করে করবেন না এগুলো। ধন্যবাদ।